না না না, এটা হচ্ছে ঈদের পরে হবে চালু। রমজানের ঈদের আগে আর চালু হবে না। আবার যে ক্লাস, এটা ক্লাস কয়টা লাইনে থাকে তো কয়টা ক্লাস আছে হিসেবে আছে না? 30 টা গেছে ক্লাস হচ্ছে 70 এর মতো ক্লাস। হ্যাঁ 30 70 টার মতো ক্লাস টোটাল গেছে বলে রেকর্ড আছে, বলতে বলে রেকর্ড আছে। ওকে স্যারকে 1000 টাকা দেন, মানবিক থেকে 1000 টাকা দেন। আমরা তো এই সেশনে এখনো চাকরি, তাই না? এসব টাকা যে দিলাম আপনি দিয়ে দেন মানবিক কো। আপনি তো আমাদের কাছে আইকন আর আপনি বলেন আমার জীবন করতেছে কি করবে এগুলা না। আমরা আপনার মতো হইতে চাইতেছি যে এমন মতো জনপ্রিয় টিচার হইতে পারতাম, লেখক হইতে পারতাম, হইতে পারতাম, আমাদের মানুষ চিন্তা করতো, তাই না? মাঝে মাঝে আমার বলছে চাকরি করে ঠিক আছে। আচ্ছা তাহলে তিনটা ক্লাসে একটু আগে এসে পড়বেন। ক্লাসে আগে এসে এটা আগে না ভাই, ওটা দাঁড়াতে জানা গেছে আগে। আসসালামু আলাইকুম। কি করবো? পিথাগোরাসের উপপাদ্য। আলহামদুলিল্লাহ। শুভদে বলছেন যে আদাব স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খালিদ সাইফুল্লাহ জিসান, সীমা শাহ, নুরুন নাহার নিপন, সাবিনা ডালি, জেসমিন জাহান, আব্দুল সালাম, রুদ্র আহমেদ, তারপরে তাজরিবা তুরসা জ্যোতি, আলী আকবর, শামসুন নাহার, মণিনাথ, আচ্ছা ক্লাস টাইম এইটাই আপনার ক্লাস টাইম আর কি 6:30 বা 35 থেকে শুরু হইতেছে। কালকের দিন পরে আর কি ক্লাস টাইম খুঁজবেন? ও না, এখান থেকে ক্লাস টাইম আছে। ক্লাস টাইম আরো চেঞ্জ হয়ে যাবে কালকের দিন পরে, ক্লাসটা চেঞ্জ হয়ে যাবে, রাত 8টায় চলে যাবে মনে হয় এইটা, কারণ নিবন্ধনের ক্লাস শেষ হয়ে যাচ্ছে, তখন এইটা নিয়ে নেবো রাত 8টায়। ঠিক আছে? মহিউদ্দিন বলছেন যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন দেখেন এই জিনিসটা এতদিন যে পড়ছেন যে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য জিনিসটা কি? এটা কি এতদিন কেউ বুঝছেন বলেন? শুধু তো পড়ছেনই, ক্লাস 9-এ পড়ছেন মনে হয় যে পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এই জিনিসটা শুধু পড়ছি। আসলেও কিন্তু আমরা
বুঝি নাই, মানে কথাটা সিস্টেমটাই বুঝি নাই, খালি শুনছি যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মানে হচ্ছে, এটা যদি সহজ বাংলা ভাষায় আমি বুঝাই দিই, একটা সমকোণী ত্রিভুজ আমরা ড্র করলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন অতিভুজ কোনটা? এটা, আর অপর দুইটা বাহুর একটা এটা একটা এটা। এখন এখানে পিথাগোরাসের উপপাদ্য সে কি বলতেছে, এই অতিভুজের উপরে যদি একটা কি বর্গ অঙ্কন করি, বর্গ অঙ্কন করলে বর্গক্ষেত্র অঙ্কন করি। বর্গক্ষেত্র জিনিসটা কি? যার প্রত্যেকটা বাহুই সমান। তার মানে এক বাহু যদি এইটা হয়, তাহলে আরেক বাহু এটা সমান করে এখানে দেন, একটা হলো। আরেকটা বাহু এরকম হবে। দেখেন এগুলো কিন্তু হচ্ছে না, কিন্তু এটা একটা বর্গক্ষেত্র আমরা আঁকাইলাম। এটা কার উপরে? অতিভুজ। অতিভুজ, ঠিক আছে। এখন অপর দুইটা বাহুর একটা এটা দেখেন, এইটার উপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করব, এবং আরেকটা বাহু কোনটা? এই যে ভূমির উপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম। এখন আমরা যদি নাম দিই, মনে করেন এটা হচ্ছে 1 নম্বর বর্গক্ষেত্র, এটা 2 নম্বর বর্গক্ষেত্র, এইটা 3 নম্বর বর্গক্ষেত্র। এখন ঘটনা এরা বলতেছে কি, মানে পিথাগোরাসের উপপাদ্যে যে কথাটা বলা আছে, যে এই যে অতিভুজের উপরে যে বর্গক্ষেত্রটা অঙ্কন করছি, যে এই বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল হবে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা অপর দুইটা যে বর্গক্ষেত্র অঙ্কন করছি, এই 2 নম্বর বর্গক্ষেত্র আর 3 নম্বর বর্গক্ষেত্র, এই দুইটার ক্ষেত্রফলের সমান। মানে এই দুইটার ক্ষেত্রফল যোগ করলে যা হবে, এই অতিভুজের উপরে যে বর্গক্ষেত্রটা অঙ্কন করলাম এটা আলাদা তার সমান। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। মানে 2 নম্বর আর 3 নম্বর বর্গক্ষেত্র যোগ করলে যে ক্ষেত্রফলটা পাবো 1 নম্বর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, এটার সমান। আজকে বুঝছেন কিনা এটা ক্লিয়ার করেন, যে পিথাগোরাসের উপপাদ্য জিনিসটা মূলত এটা, জিনিসটাই এইটা। কি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। আজকে বুঝছেন কিনা বলেন, এতদিন তো বুঝেন নাই। ও, রমজানে চেঞ্জ হবে, রমজানের দিনে ক্লাস নিব। রমজানের দিনে ক্লাস নেব, রাত্রে তো আসলে ক্লাস নেওয়া সম্ভব না রমজান। এটা বুঝছেন কিনা, যে এতদিন তো বুঝেন নাই, বাচ্চাদের তো বুঝাইতে পারবেন না যে পিথাগোরাসের উপপাদ্য কি। আরে মশা দেখা যায়। হ্যাঁ, আরো একবার, এটা সহজ বিষয়, আরেকবার চিত্র না খাইতে বুঝতে না। মানে আমরা একটা সমকোণী ত্রিভুজ ড্র করলাম, সাপোজ মনে করেন একটা সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের উপপাদ্য বলতেছে সমকোণী ত্রিভুজের কি, এটা অতিভুজ, এটা কি লম্ব, এটা ভূমি। এইটার উপরে যদি একটা বড় ক্ষেত্র অঙ্কন করি, বড় ক্ষেত্র কি তার 4টা বাহু সমান, একটা বাহু এটা, তাহলে আরো 3টা বাহু এটা সমান করে রাখতে হবে। এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বর্গক্ষেত্র। হ্যাঁ, এটা অতিভুজের উপরে। আবার সেম ভাবে যে লম্বর এই বাহুর সমান করে একটা বর্গক্ষেত্র রাখতে হবে, যার 4টা বাহু সমান। এই যে একটা বর্গক্ষেত্র রাখলাম। আবার ভূমি কোনটা? এটা, এই ভূমির উপরে আরেকটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। এই যে 3টা বর্গক্ষেত্র পিথাগোরাসের উপপাদ্যে বলা আছে, এই 3টা বর্গক্ষেত্রের মধ্যে এই যে অতিভুজের উপরে যে বর্গক্ষেত্র অঙ্কন করলাম, এটা সবচেয়ে বড়। এইটার ক্ষেত্রফল এই দুইটার যোগফলের সমান। এই অতিভুজের উপরে যে বর্গক্ষেত্রটা অঙ্কন করলাম, এইটার ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর যে দুইটা বর্গক্ষেত্র আছে, বাকি দুইটা বাহুর উপরে যে বর্গক্ষেত্র আছে, এই দুইটার যোগফলের সমান। সহজ হিসাব বুঝেন নাই? এই যে এইটা আর এইটার যে যোগফল, এইটার যোগফলের সমান। এইটাই যে অতিভুজের উপরে যে বর্গক্ষেত্রটা অঙ্কন করলাম, এইটার ক্ষেত্রফল অপর যে দুইটা বর্গক্ষেত্র আছে, অপর দুইটা বর্গক্ষেত্র কোনটা? একটা এটা, আরেকটা এটা, এই দুইটা ক্ষেত্রফলের যোগফলের সমান। সহজ হিসাব। ওকে, বন্ধ করে দিচ্ছি নোটিফিকেশনটা। ঠিক আছে, এইটাই পিথাগোরাসের উপপাদ্য। এখান থেকে আসছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার। কিভাবে আসছে আমি যদি আরেকবার যদি একটু দেখাই যে কিভাবে আসছে, এটা দেখেন।
এইটা কিভাবে আসলো? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার, একটু ছোট করে রাখলে সুন্দর হবে। হ্যাঁ, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। কেন আমরা এটা বলি? এটা দেখেন কি বলি কেন, এই যে এটা, তার মানে এটা অতিভুজ, তাই না? এই অতিভুজের উপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, এটা একটা বর্গক্ষেত্র। আবার এই লম্বর উপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, আবার ভূমির উপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। এখন এই যে বর্গক্ষেত্র, মনে করেন এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য x, ঠিক আছে? আর এইটার এই বর্গক্ষেত্র যেটা x মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু x। আবার এই বর্গক্ষেত্র যেটা লম্বের উপরে, এইটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের পরিমাণ মনে করেন y। আবার এইটা এই যে ভূমির উপরে যে বর্গক্ষেত্র আছে, এইটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের পরিমাণ z। তাহলে দেখেন তো একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রথম বর্গক্ষেত্র কোনটা বলছিলাম? এইটা, এটার ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহুর দৈর্ঘ্য যদি x হয়, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x স্কয়ার, x স্কয়ার। তার মানে এটা কি, x টা কি অতিভুজ না? এখান থেকে এই পর্যন্ত একটা অতিভুজ, তার মানে আমরা কিন্তু বলতেছি x স্কয়ার। দ্বিতীয় বর্গক্ষেত্র কোন, বাহুর দৈর্ঘ্য কত? y, তো এটার ক্ষেত্রফল কত? y স্কয়ার, কারণ বাহু স্কয়ার। তৃতীয় ক্ষেত্রফল কোনটা? তৃতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? এই যে z, তার মানে বাহু স্কয়ার, তার মানে z স্কয়ার তৃতীয়টার ক্ষেত্রফল। এখন আমরা কি বলছিলাম? সমকোণী ত্রিভুজ, মানে এই পিথাগোরাসের উপায় দিয়ে অতিভুজ স্কয়ার, অতিভুজটা কত? x। দেখেন এটার ক্ষেত্রে x, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার, এই যে y স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখান থেকে কিন্তু আসছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। কারণ আমরা বলেই দিছি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমান। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? বাহুর দৈর্ঘ্য x হলে ক্ষেত্রফল x স্কয়ার, এটার বাহুর দৈর্ঘ্য y হলে ক্ষেত্রফল y স্কয়ার, আর এইটার বাহুর দৈর্ঘ্য z হলে ক্ষেত্রফল z স্কয়ার। তার মানে এই দুইটার যোগফল, এই দুইটার ক্ষেত্রফলের যোগফল এটার যোগফলের সমান। ওইখান থেকে কিন্তু আসছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এতদিন কিন্তু খালি মুখস্থ করছেন যে এটা আসলে কোথায় থেকে আসছে, এইখান থেকে। কারণ এই ক্ষেত্র এটার x স্কয়ার, এটার কত? y স্কয়ার, এটার কত? z স্কয়ার। তার মানে x স্কয়ার ইকুয়াল y স্কয়ার যোগ z স্কয়ার। ক্লিয়ার? এতদিন কিন্তু শুধু মুখস্থ করছেন, কখনো এটা বুঝেন নাই যে জিনিসটা আসলে কেন হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার কেন বলতেছি। ওকে, এটা কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার আমরা পেলাম। এখন আসেন যে নিচের এই যে এই জিনিসটা আমাদের জানা থাকতে হবে, এই মানে বাহুগুলোর অনুপাত সমকোণী ত্রিভুজ হয়। যদি কোনখানে দেখেন যে এইগুলা আছে, তাহলে ওইটা হয়ে যাবে সমকোণী ত্রিভুজ। এখন এইগুলো মনে রাখার একটা টেকনিক আছে, আপনাকে এইটাকে মনে রাখতে হবে জাস্ট 3 4 5। এইটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি, দেখেন একটা অনুপাত পাবো 6 8, প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ মানে প্রত্যেকটাকে 10। আবার এইটাকে যদি আবার 2 এর পরিবর্তে 3 দ্বারা গুণ করি প্রত্যেকটাকে, এই যে 9 12 15। এটাকে যদি 4 দ্বারা গুণ করি আরেকটা কিন্তু পাবো 12। দেখেন 4 দ্বারা কিন্তু গুণ করতেছি, যে 4 দ্বারা 16 20। এই অনুপাতগুলা কিন্তু দেখেন একটা থেকে কিন্তু আমরা বের করে নিতে পারি, সমকোণী ত্রিভুজের যে অনুপাতগুলা বের করে নিতে পারি না? এগুলা 3 4 5 6 8 10 9 12 15 12 16 20 আরো বের করতে পারি। তার মানে ঠিক আছে, এই যে এই জিনিসগুলো কিন্তু এইভাবে মনে রাখতে পারেন। 3 4 5 কে প্রথমে 2 দ্বারা গুণ করবেন, এরপর 3 দ্বারা, এরপর 4 দ্বারা, এরপর 5 দ্বারা গুণ করলে দেখেন এই যে আমরা কিন্তু অনুপাতগুলা পেয়ে যাচ্ছি, বেশিরভাগ অনুপাতগুলা পেয়ে যাচ্ছি। যেমন এই যে এটা পেয়ে গেলাম, এইটা পেয়ে গেলাম, শেষেরটা পেয়ে গেলাম। বাদ থাকে কোনটা? বাদ থাকে যেটা 5 12 13। তার মানে আমাদের মনে রাখা লাগতেছে 3 4 5, এই যে 3 4 5, বাকিগুলো বের করে নিতে পারবো। এরপর হচ্ছে 5 12 13, এটা মুখস্থ। 3 4 5 5 12 13। আরেকটা মনে রাখবো 8 15 17। এই তিনটা মনে রাখেন, এটা তো এমনিতেই মনে থাকে 3 4 5, এরপরে 5 12 13, 5 12 13 8 15 17, 8 15 17, এটি মনে রাখতে হবে। এখন আসেন এটা দেখে আমরা কিভাবে বুঝবো? কোন জায়গায় দেখেন অতিভুজটা কে কে? অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহু, সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে বড় বাহু। একটু মনে রাখেন, অতিভুজ 5 হতে পারে, 13 হতে পারে, 10 হতে পারে, 17 হতে পারে, 15 হতে পারে, 25 হতে পারে, এগুলো অতিভুজ হতে পারে। এগুলা কি অতিভুজ? অন্য কোন 3 4 কিন্তু কখনো অতিভুজ হয় না। এই যে 12 কিন্তু কখনো অতিভুজ হতে পারে না, 8 কিন্তু অতিভুজ হতে পারে না, 8 15 অতিভুজ হতে পারে না, 16 হতে পারে না, 15 20 হতে পারে না। তার মানে অতিভুজ কোনগুলো হতে পারে এটা যদি মাথায় রাখতে পারেন, অনেক অঙ্ক মানে প্রশ্ন থেকে উত্তর বলতে পারবো। 5 কোনগুলো অতিভুজ হতে পারে? 5 13 10,
5 13 10 এটা মনে রাখতে হবে। 17 15 25, তার মানে কোনগুলা? 5 অতিভুজ হতে পারে, 13 হতে পারে, 10 হতে পারে, 17 হতে পারে, 15 হতে পারে, 25 হতে পারে। আপনি প্রশ্ন দেখেই বুঝতে পারবেন এগুলা হচ্ছে কি অতিভুজ। 5 12 13 কিভাবে হলো? অতিভুজ স্কয়ার একটা লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ওইভাবে এটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, কিভাবে হচ্ছে এগুলো সমকোণী ত্রিভুজের অতিভুজ। আমি কেন এই জিনিসগুলো পড়ালাম, এখন যদি আমরা চলে আসি দেখেন, এই যে অঙ্কটা, একটি সমকোণী ত্রিভুজের ভূমি এত, উচ্চতা এত। এই যে এরকম যদি শূন্য থাকে, শূন্যগুলো কেটে দিবেন। এই শূন্য আমাদের দরকার নাই, এই শূন্য দরকার নাই। এখন অপশনেও কিন্তু শূন্য আছে, প্রত্যেকটা থেকে শূন্য কেটে দেন। এখন একটু আগে বলছিলাম সমকোণী ত্রিভুজের, বলছো অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য কোনটা হতে পারে দেখেন তো? 3 4। অতিভুজ কত হতে পারে? আমরা একটু আগে বলছিলাম 3 4 5, 3 4 5। এখান থেকে কিন্তু আমরা বলে দিতে পারি এটা অতিভুজ হতে পারে। আর কোনোটা কিন্তু 2 আমরা অতিভুজ দেখছিলাম না, 4 অতিভুজ ছিল না, 7 অতিভুজ ছিল না। তাহলে অতিভুজ কে ছিল? এই 5টা অতিভুজ ছিল। আর আমার অনুপাত থেকেও আমরা জানি 3 4 5 হলে সমকোণী ত্রিভুজ। যেহেতু 3 এবং 4 দেওয়া আছে 5, তার মানে অঙ্ক করতে হবে এইভাবে। কি করতে হবে? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এইভাবে লিখতে হবে। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এইভাবে কি লিখতে হবে? অতিভুজ স্কয়ার, তারপর আপনি মান বসান। অতিভুজটাকে আমরা এক্স স্কয়ার ধরে নিলাম, লম্ব কত আছে এই যে 30, ভূমি আছে কত 40, এগুলা ক্যালকুলেশন করে 1 ঘন্টা ধরে এটা বের করতে হবে। প্রশ্ন থেকে বলা যাবে কিনা বলেন? প্রশ্ন দেখে বলা যাবে কিনা বলেন? অন্য যারা আছে তারা এটা করবে, প্রশ্ন মানে করে করে অ্যান্সার বের করবে, আর আপনি প্রশ্ন দেখে অ্যান্সার দিয়ে ফেলবেন। তার মানে আপনি কিন্তু এগিয়ে থাকলেন। পরবর্তীতে আসেন, কি বলছে? কোন ত্রিভুজে 2টি বাহু 4 এবং 5, যেহেতু সমকোণী বলছে 4 এবং 5 দেওয়া আছে, আরেকটা কত থাকে মনে আছে? 3 4 5। তার মানে আপনাকে এত চিন্তা করতে হবে 3 4 5 আমাদের মনে আছে সমকোণী ত্রিভুজের অনুপাত কোনটা? 3 4 5 হয়। যেহেতু 4 এবং 5 দেওয়া আছে, আরেকটা 100% 3 হবে। কি হবে? 100% 3 হবে। ক্লিয়ার? এগুলা কিন্তু অঙ্ক করতে হয় না। এরপরে দেখেন, অতিভুজের দৈর্ঘ্য যদি 5 হয়, আমরা দেখছিলাম অতিভুজের দৈর্ঘ্য 5, বাকি দুইটা কত হয়? 3 4। একটা থেকেই দেখেন অঙ্ক কয়টা? অতিভুজের দৈর্ঘ্য 5, বাকি দুইটা কত? 3 4। মনে আছে কিনা? আমি কেন এটা মুখস্থ করতে বলছি? 3 4 5। হ্যাঁ, বড়টা সবসময় অতিভুজ, বড়টা অতিভুজ। পরে আসেন দেখেন, 3টা অঙ্ক কিন্তু করছি একই নিয়ম থেকে আসছে। এই যে দেখেন কি আসে পরীক্ষায়, সমকোণী ত্রিভুজ বলতেছে 3 4 আছে 2টা বাহু, তাহলে আরেকটা বাহু কত হয়? আমরা জানি 3 4 5 হয়। এগুলা কি আপনার করতে হবে? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এগুলা করতে হবে কিনা বলেন? এত সহজ অঙ্ক আসলেও নাই। এই যে এটা দেখেন, এটা আপনারা করবেন। কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে সমকোণী ত্রিভুজ হবে? কোনটি হলে সমকোণী ত্রিভুজ হবে? কোনটা বের করেন। মনে আছে কিনা এটা দেখেন, একই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুইটা। দেখেন সমকোণ সংলগ্ন বাহু দুইটা, সমকোণ কোনটা? এটা। এটা দুইটা মানে সমকোণ সংলগ্ন দুইটা বাহু এটা। 8 6, আরেকটা কি ছিল মনে আছে কিনা? 8 6 10। কেন হইলো 8 6 10? দেখেন 3 4 5, এটাকে 2 দ্বারা গুণ করলে কত পাওয়া যায়? 6 8 10। তার মানে 6 8 10, 6 8, তার মানে আরেকটা হবে 10। সুদ্রন রয় জোশ বলছেন, নমস্কার স্যার, কেমন আছেন?
ওনার বাবা অসুস্থ, সবাই ওনার বাবার জন্য দোয়া করবেন। উনি এটা চাইছেন যে ওনার বাবার জন্য সবাই যেন আশীর্বাদ করি। হ্যাঁ, জিকে ক্লাস চলবে, সমস্যা নাই সজীব সরকার, জিকে ক্লাস চলবে। এখানে দেখেন কোনটা আছে, কোনটা মিলে, যেটা মিলে ওইটা মিলিয়ে নেবেন 4 নম্বরে। 4 নম্বর আমরা বলছিলাম, মনে আছে কিনা, 5, 12, 13। এখন বলতে পারেন এটা কেন হয় 5, 12, 13, এটা কিন্তু আমি মুখস্থ করতে বলছিলাম। কারণ এতেছে দেখেন 13 স্কয়ার মানে কত হবে 169, 12 স্কয়ার মানে 144, আর 5 স্কয়ার মানে 25। দেখেন এই দুইটার যোগফল এইটার সমান, এই দুইটার যোগফল এটার সমান। আমি 5, 12, 13 এটা মুখস্থ করতে বলছিলাম, ঠিক আছে। এখন চলে আসেন পরেরটা, এই যে 8, 15, 17 বলছিলাম না, তিনটা মুখস্থ করতে বলছিলাম। কোন তিনটা? 3, 4, 5। আরেকটা কি বলছিলাম? 5, 12, 13, 5, 12, 13। আরেকটা মুখস্থ করছিলাম এইটা 8, 15, 17। এই তিনটা মুখস্থ করলে বাকি তিনটা এমনিতে মনে থাকে। এই তিনটা মুখস্থ করতে হবে 3, 4, 5, এটা এমনিতে মনে থাকে। তার মানে দুইটা 5, 12, 13, 5, 12, 13, 8, 15, 17, 5, 12, 13, 8, 15, 17, 5, 12, 13, 8, 15, 17। ঠিক আছে, এটা কি সমকোণী ত্রিভুজ হবে, এটা সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজের অনুপাতগুলা এটা মনে রাখতে বলতেছি আমি। এই তিনটা মনে রাখলে আর কিচ্ছু লাগবে না, আপনি দেখে দেখে অ্যান্সার করবেন। যেমন এটা খেয়াল করে দেখেন, একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহু, এত মিটার এত মিটার, শূন্য আছে না, দুইটাতেই শূন্য কেটে দেন। তার মানে 5, 12, আরেকটা কত ছিল মনে আছে 13, এই যে এখান থেকে শূন্য, প্রত্যেকটা থেকে শূন্য কেটে দেন। দেখেন কত সহজে করা যায়, এটা কিন্তু 13 হবে। তার মানে 5 এবং 12 আছে, আরেকটা কত হবে 13 হবে। 5, 12, 13 পারা যায়, মুখস্থ করা লাগবে। মুখস্থ করা লাগবে কিনা বলেন? জিকে ক্লাস আগামীকাল 3টায়, আগামীকাল 3টায় আমাদের পেজে হবে। হ্যাঁ, 3টায় পেজে হয়, আগামীকাল 3টায় জিকে ক্লাস পেজে হবে। এটা কি মুখস্থ করা লাগবে? দেখেন এগুলা কিন্তু অনেক বড় বড় করে করছেন, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার কিলো, ঠিক আছে। পরবর্তীতে চলে যাই 6 নম্বরটা। দেখেন একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এত মিটার, অপর বাহুদ্বয়ের একটি এতটির এত অংশ একটি। তার মানে আমরা মনে আছে কিনা, একটা বাহু যদি এইটা হয় অপরটা এইটা, তার মানে অপর দুইটা বাহু 3:4। কোন জায়গায় আছে কিনা 3:4? কারণ এটা থেকে আমরা সরাসরি নরমালি বের করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, কোনো সময় নিব না। একটা বাহু যদি 3 হয় আরেকটা বাহু 4 হবে, কারণ একটি বাহু অপরটির এত অংশ। মনে আছে কিনা ভগ্নাংশে লাভ ক্ষতি দিয়ে অঙ্ক করছিলাম, যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের এত অংশ, তারপরে আরো যদি কয়েকটা অঙ্ক করছিলাম এই ধরনের অঙ্ক। তার মানে একটা বাহু যদি 3 হয় আরেকটা বাহু 4, তাহলে 3:4। তার মানে 3:4। আর যদি অতিভুজ বলে তাহলে 3:4 অতিভুজ 5। এটা কিন্তু অনুপাত, আসলে কিন্তু এটা না। এইটাকে 5 হয়েছে, এটাকে 5, এটা বলতেছে 25। দেখেন এইটা 25 করতে হলে এটাকে 5 দিয়ে গুণ, এটাকে 5 দিয়ে গুণ করলে 20, এটাকে 5 দিয়ে গুণ করলে কত 3, 5, 15। তার মানে অনুপাতটা ছিল কিন্তু এইটা 15, 20, 25। মূলত অনুপাত ছিল এটা 15, 20, 25। এটাই কাটাকাটি করে এটা আনছে। আমার ক্লাসরুম কিন্তু আমার রুম কিন্তু অনেক সুন্দর, দেখতে চান আমি দেখাই দিই। এটা যদি আমি খালি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিই, রুম কিন্তু চলে আসবে। দেখেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিলে আপনি রুম কিন্তু দেখতে পারতেছেন মনে হয়। দাঁড়ান আরো ক্লিয়ার করে দেখাই। আপনারা যেহেতু দেখতে চাইতেছেন রুমটা, আমাদের নতুন রুমটা যদি আপনাদেরকে দেখায়, একদম ক্লিয়ার করে দেখাই। দাঁড়ান
এখানে তো আছে, লাইট দিলে আরো ভালো হবে। টোটালি যদি দেখতেছেন, অবশ্য ক্যামেরাটা ঘোরাইতে হবে, জাস্ট আর কিছুই না। এটা আরেকটু আমরা জুমটা আউট করে দিই। টোটাল যে আপনার আমাদের অফিসের মানে যে এইটা টোটালি দেখতে পারবেন এখানে ভিউটা। অবশ্য নিচের ভিউগুলো দেখতে পারতেছেন না, তাহলে আবার ক্যামেরা খুলতে হবে। ক্যামেরা এখন খুলবো না, হ্যাঁ, পরে দেখাবো নি। টোটাল যে ভিউটা ওইটা দেখলেন আর কি, কোনো রকম। তারপরে এটা আমার মানে আমার যে অফিস রুম, ওইখান থেকে এটা এই ক্লাসটা নিতেছি। আমাদের আরো ক্লাসরুম আছে ওই সাইডে, একদিন দেখাবো নি পুরা মানে পুরা যে এটা অফিসটার ভিউটা আমরা দেখাবো নি, একটা কি করে আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। টোটাল অফিস রুমটাই একদিন দেখাবো নি, কোনো সমস্যা নেই। ক্যামেরা নড়াচড়া করলে আবার সমস্যা। ওকে, আমাদের কাছে ক্লাস নেই। এরপরে একদম মানে ভিডিও করে টোটাল অফিসটা একদিন দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, একদিন ভিডিও দেবনি। দেখি চেষ্টা করবো। সালাউদ্দিন বলছেন সূচক লগারিদম। হ্যাঁ, ইনশাল্লাহ চলে আসবেন। আচ্ছা, চতুর্ভুজ সহায়ক করানোর ইচ্ছা আছে, ঠিক আছে, ক্লিয়ার বোঝা যায় না? এটা করতে হবে না, একটা জিনিস খেয়াল করেন, সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য যদি এত, সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত? বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। অতিভুজ 10 সেন্টিমিটার হলে আমাদের বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সমদ্বিবাহু, কিন্তু সমস্যা হচ্ছে এটা একটা সমদ্বিবাহু এরকম দুইটা বাহু সমান, যার অতিভুজটা 10, অপর দুইটা বাহু এই সমান সমান বাহুর দৈর্ঘ্য আমাদের আগে জানতে হবে, তারপরে ক্ষেত্রফল, যেহেতু সমকোণী ত্রিভুজ। তো দেখেন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, এই অতিভুজ স্কয়ার ইকুয়াল এই লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। কেন এটা লিখলাম এটা বুঝছেন হয়তো। এখানে কত হচ্ছে 2x স্কয়ার ইকুয়াল কত 100, x স্কয়ার ইকুয়াল 50, x স্কয়ার ইকুয়াল 50 আমরা এই পর্যন্ত রেখে দিই। আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের কি বলছিলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে হাফ ইন্টু ভূমি, ভূমি ইন্টু উচ্চতা মানে কত দেখেন তো, ভূমি x, উচ্চতাও কিন্তু x, তার মানে হাফ ইন্টু x স্কয়ার। আর x স্কয়ারের ভ্যালুটা কিন্তু আমরা জানি 50। এই যে হাফ ইন্টু x স্কয়ারের ভ্যালু হচ্ছে 50, তার মানে 25। বুঝছেন কিনা? এটা ক্ষেত্রফল। বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য যদি 10 হয়, যেহেতু সমদ্বিবাহু তার মানে অপর দুইটা বাহু অবশ্যই পরস্পর সমান, এই জন্য একটা বাহু x ধরলাম আর একটা বাহু x, তার মানে সমকোণী ত্রিভুজ যেহেতু অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো এখান থেকে আমরা x স্কয়ার ভ্যালু পেলাম। আর আমরা জানি ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি মানে x, উচ্চতা মানে x, তার মানে এখান থেকে চলে আসছে। ক্লিয়ার? আজকে দ্রুত করি, হ্যাঁ, অনেকগুলো অঙ্ক করতে চাইছি। এই দেখেন এইটা, এই অঙ্কটা এতদিন তো উল্টা পাল্টা অনেকভাবে করছেন। এই অঙ্কটা এত কিছু করার দরকার আছে? আমি কি বুঝাইছিলাম যে অতিভুজের দৈর্ঘ্য কে কে হতে পারে, মনে আছে? অতিভুজের দৈর্ঘ্য কে কে হতে পারে বুঝাইছিলাম কিনা বলেন, মনে আছে কিনা? 5, 10, 13, 17 মনে বলছিলাম, 5, 10, 13, 17 আর বলছিলাম 25 হতে পারে। হ্যাঁ, 15, 25, 15, 25 এটি মনে রাখলে হয়ে যাবে। এইখানে দেখেন আমাদের বলছে অতিভুজের দৈর্ঘ্য কত, এগুলা কার সাথে কোনটার সাথে মিলছে দেখেন তো। 4 কি অতিভুজ হতে পারে না, 6 কি অতিভুজ হতে পারে না, 3 হতে পারে না, 5 কিন্তু অতিভুজ হতে পারে। তার মানে এত বড় একটা অঙ্ক, যে যে ভূমি এত মিটার কম, লম্ব কি অতিভুজ এত মিটার বেশি, বংশং অনেক কিছু বলা আছে, কিন্তু আপনি কিন্তু এগুলা না করে কিন্তু অ্যান্সার বলে দিতে পারতেছেন অতিভুজের দৈর্ঘ্য 5 হতে পারে, 4ও হতে পারে না, 6ও হতে পারে না, 3ও হতে পারে না। ঠিক আছে,
অতিভুজের দৈর্ঘ্য কি হতে পারে না, 4 হতে পারে না, 6 হতে পারে না, 3 হতে পারে না, হতে পারে কি 5। আমরা দেখছিলাম 3 4 5। এটা বুঝছেন কিনা? আর যাই হোক 20 হবে। বেসিকটা করে দেওয়া যায়, বেসিকটা সমস্যা নেই, বেসিকটাও আপনি করতে পারেন। দেখেন বেসিকটা যদি করি, বলছে সমকোণী ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজ আমরা ড্র করলাম। এটা সমকোণী ত্রিভুজের ভূমি লম্ব অপেক্ষা 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজ 1 মিটার বেশি। লম্ব অপেক্ষা অতিভুজ 1 মিটার বেশি। কি বলতেছে? ভূমি লম্ব অপেক্ষা 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজ। দেখেন তো এই সমকোণী ত্রিভুজ, তাই না? ভূমি লম্ব অপেক্ষা 1 মিটার কম, তো লম্বটা কত? লম্বটা দিলাম x, লম্বটা x, তাহলে ভূমি কত? 1 মিটার কম, x - 1, আবার অতিভুজ কত? x + 1। এইটাই তো, এগুলা থেকে এইটা আপনি পাবেন। আমরা ধরে নিচ্ছি কি লম্ব x, এটা কোনটা? ভূমি। ভূমি হইতাছে লম্ব থেকে 1 মিটার কম, ওকে 1 মাইনাস করছি, অতিভুজ 1 মিটার বেশি। তো সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী আমরা কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। খেয়াল করেন এখানে যদি সূত্র ফেলেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস 1। এখন কাটাকাটি করে এখান থেকে কিন্তু x এর মানটা বের হয়ে যাবে, তখন কিন্তু বের হয়ে যাবে সব। x এর মানটা এখান থেকে কিন্তু বের করে নিয়ে আসবে। এখান থেকে x এর ভ্যালুটা কত আসবে? x = 4 আসবে। এখান থেকে আপনি কাটাকাটি করে নিয়ে আসেন x = 4। এখন x = যদি 4 বসান, তার মানে লম্ব 4, x - 4, 4 - 1, ভূমি হইতেছে 3, আর অতিভুজ হইতেছে 4 + 1, অতিভুজ 5। এইছে না? এই যে 5 3 4, মনে আছে কিনা? 5 3 4, 5 3 4। 9 নম্বর, এখান দেখেন তো ওই যে টেকনিকটা দেখাইছিলাম মনে আছে? অতিভুজের দৈর্ঘ্য এখান থেকে প্রত্যেকটা থেকে অতিভুজ কে হইতে পারে? একমাত্র 10 হতে পারে। এটা অতিভুজ হতে পারে না, এটাও না, এটাও না। তার মানে আপনি 10 দেখেই কিন্তু অ্যান্সার দিবেন, 10 দেখেই কিন্তু অ্যান্সার করে ফেলবেন। আরেকজনে কিন্তু এটা বের করবে, খুঁজে খুঁজে বের করবে। আপনি 10 দেখে অ্যান্সার দিতে পারবে না, দুইটা থাকবে না। সাজিদ আব্দুল্লাহ, দুইটা থাকবে না, আর দুইটা থাকলে ওইভাবে বের করবেন, যেভাবে বললাম ওইভাবে বের করে নেবেন। ঠিক আছে? 9 নম্বর। তারপরে এটা তো আমরা আগেই করে আসছি, পুরো কোণের অঙ্ক এখানে করব না। আইসা বলছি চতুর্ভুজে। দেখেন তার মানে পিথাগোরাসের অঙ্ক আসলে আশা করি যে সবাই পারবেন। পিথাগোরাস রিলেটেড কোনো ম্যাথ যদি আসে, দুইটা থাকলেও ওইভাবে করবেন যেভাবে আমি করলাম, কিন্তু দুইটা নরমালি থাকে না। ক্লাস শুরু হয় 6টা 35 থেকে। দেখেন চতুর্ভুজ কি বলা হয়? 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ যে কোনো ক্ষেত্র হচ্ছে একটা চতুর্ভুজ। এটা বিভিন্ন রকম হইতে পারে, 4টা বাহু দ্বারা। এটা এরকম আছে, এরকম হতে পারে। 4টা বাহু থাকলেই হলো, হ্যাঁ, তাহলে চতুর্ভুজ। 4টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়? চতুর্ভুজ। আর চতুর্ভুজের যে কৌণিক বিন্দুগুলোর যোগফল এগুলাকে বলা হয় কর্ণ। তার মানে চতুর্ভুজের 2টা কর্ণ থাকে। হ্যাঁ, এই চতুর্ভুজের 4 কোণের সমষ্টি, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ 300 কত ডিগ্রি? 60 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখান থেকে প্রশ্ন দেখেন কি আসে পরীক্ষায়। সমতল যদি 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ থাকে তাকে কি বলা হয়? 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ চতুর্ভুজ। এগুলা পড়াইতে হয় না। চতুর্ভুজের বাহু কয়টা? 4টা বাহু। একটু আগে পড়ছি, এগুলো পড়তে হবে? পড়তে হবে না। একটি চতুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাদানগুলো প্রয়োজন? 3টি বাহু আর 2টি কর্ণ থাকলে চতুর্ভুজ আঁকা যায় মনে হয়। কয় নম্বরটা? চতুর্ভুজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। চতুর্ভুজ থেকে আজকে অনেকগুলো প্রশ্ন পড়ব। হ্যাঁ, 3টি বাহু 2টি কর্ণ, 3টি বাহু আর 2টা কর্ণ যদি থাকে তাহলে চতুর্ভুজ আঁকতে পারবো। এখন বলতে পারেন কিভাবে আঁকতে পারবো? 3টা বাহু, মনে করেন এই বাহু দেওয়া আছে, এই বাহু দেওয়া আছে, এই বাহু দেওয়া আছে। এখন 2টা কর্ণ, একটা কর্ণ দৈর্ঘ্য মনে করেন এই পর্যন্ত আসলো, আর একটা কর্ণ দৈর্ঘ্য মনে করেন এই পর্যন্ত গেছে, সমস্যা নেই, যে পর্যন্ত যায়। তারপর তার আপনার কিছু দরকার নেই, জাস্ট এটা যোগ করে দিলে চতুর্ভুজ হয়ে গেল। তার মানে 1 2 3টা বাহু আর 2টা কর্ণ যদি দেওয়া থাকে আপনি ইজিলি চতুর্ভুজ অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপর বলছে যে 7টি সরল রেখার দৈর্ঘ্য এত সেন্টিমিটার, কয়টি ক্ষেত্রে এদের 4টি বাহু দিয়ে চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব নয়? মানে কোন ক্ষেত্রে? দেখেন আমরা ত্রিভুজের ক্ষেত্রে কি বলছিলাম মনে আছে? ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো 2 বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড় হতে হবে। চতুর্ভুজের ক্ষেত্রে যে কোনো 3 বাহুর যোগফল, যে কোনো 3 বাহুর যোগফল
4 নম্বর বাহু থেকে বড় হতে হবে। 4 নম্বর বাহু থেকে কি হতে হবে? বড় হতে হবে, যে কোনো 3 বাহুর যোগফল। এখন আমি যদি এই 3টা যোগ করি, দেখেন 1 2, প্রথমে আমরা চিন্তা করি 1 2 3 আর 7 নিয়ে একটা চতুর্ভুজ অঙ্কন করব। 1 2 3 7, তো এটা হয় কিনা দেখেন তো। 6 নিয়ে করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখেন প্রথমে যদি আমরা চিন্তা করি, কেন আমি চিন্তা করতেছি এটা আমি বুঝিয়ে দিব। 3 এবং 6 নিয়ে একটা চতুর্ভুজ অঙ্কন করব, এটা আমি চিন্তা করতেছি, এটা নিয়ে হয় কিনা দেখেন। যে কোনো 3 বাহু, দেখেন প্রথম 3টা যোগ করলাম, কত হয়? 6। আর 4 নম্বর বাহু কত? 6 এর সমান। সমান হওয়া যাবে না ভাই, এই যে 3টা বাহুর যোগফল এটা থেকে বড় হতে হবে। এখন দেখলাম প্রথম 3টা যোগ করে এটা সমান হয়েছে, তার মানে 1 2 3 এবং 6 যদি হয়, এই ক্ষেত্রে চতুর্ভুজ অঙ্কন করতে পারবো না। আবার যদি চিন্তা করি 1 2 3, যদি আমি 7 নেই, এই ক্ষেত্রে আঁকাইতে পারবো কিনা দেখেন তো। এটা সূত্র হয়ে যাবে, এই যে যোগফল 5 6 যা 7-এর থেকে ছোট, এই ক্ষেত্রেও কিন্তু চতুর্ভুজ অঙ্কন করতে পারবো না। কার ক্ষেত্রে? 1 2 3 এবং 7 যদি নেই, তাহলে চতুর্ভুজ অঙ্কন করতে আমরা পারবো না। এবং আরেকটা আছে দেখেন, এখানে যদি আমরা 1 2 4 যদি নেই, 1 2 4 1 2 4, এইখানে দেখেন 7 যদি নেই, তাহলে কত হইতাছে? 6 আর 1 7, 7 আর এটাও কিন্তু 7 = 7, সমান হইলে অঙ্কন করতে পারবো না। 1 2 4 7, এই ক্ষেত্রেও কিন্তু এই 3টা ক্ষেত্রে আমরা চতুর্ভুজ অঙ্কন করতে পারবো না। আর বাকি যে কোনো ক্ষেত্রে আমরা চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। কেন পারবো আমি যদি বলি, খেয়াল করে দেখেন, এই অঙ্কটা কিন্তু নিবন্ধনে 2019 সালে আসছে। অন্য যে কোনো বাহু নেন, যেমন 1 2 3 এবং 4 নিছি, এই ক্ষেত্রে তো চতুর্ভুজ অঙ্কন করতে পারি না রে ভাই। 1 2 4 এর ক্ষেত্রে চতুর্ভুজ অঙ্কন করা যায়? হ্যাঁ, করা যায়। এই দুইটার যোগফল কত? 3, আর একটা কত? 6, 4 এর থেকে বড়, অঙ্কন করা যায়। আবার এই দুইটার যোগফল 7, এই 3 থেকে বড়। আবার এই 3টার যোগফল, মানে যে কোনো 3টার যোগফল 4 নম্বর বাহু থেকে অপর যে বাহুটা ওইটা থেকে বড় হতে পারবো। ঠিক আছে, এটা বুঝছেন কিনা? যে কোনো 3টার যোগফল বাকি যে একটা বাহু থেকে ওইটা থেকে বড় হলে চতুর্ভুজ অঙ্কন করতে পারবেন। এই ক্ষেত্রে ছোট হয়ে যায়, এই ক্ষেত্রে এই 3টা যোগ করলে এটা সমান হয়ে যায়, চতুর্ভুজ অঙ্কন করতে পারি না। এইটা যোগ করলে এটার চেয়ে ছোট হয়ে যায়, অঙ্কন করতে পারি না। এটা যোগ করলে এটার সমান হয়ে যায়, চতুর্ভুজ অঙ্কন করতে পারি না। আর বাকি সকল ক্ষেত্রে আমরা চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। এই প্রশ্নটা ছিল, মানে অনেকের কাছে এটা ক্রিটিক্যাল মনে হতে পারে। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত পড়াতে হবে না। তারপরে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি, এটা আগেই পড়াই ফেলছি। বৃত্তের ভিতরে যদি কোনো একটা চতুর্ভুজ দিয়ে দিই, যেটা যে কোনো রকম হইতে পারে, একটা চতুর্ভুজ দিয়ে দিলাম, এটাকে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়। এই কোণ আর এই কোণের যোগফল সবসময় হবে 180 ডিগ্রি। হ্যাঁ, আবার এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তারপরে কোন চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজক রেখাংশ দুইটির প্রত্যেকটা কি বিপরীত কৌণিক বিন্দুর কোনটাকে বলে? এটা একটা চতুর্ভুজ আমরা নিলাম। এই যে বিপরীত কৌণিক বিন্দু দুইটাকে যোগ করলে এটার নাম কি? এটার নাম কি বলেন? কর্ণ। এগুলোর নাম হচ্ছে কর্ণ। পরবর্তীতে আসেন, চতুর্ভুজের 4 বাহুর সমষ্টিকে কি বলা হয়? এই যেটা একটা চতুর্ভুজ আমি নিলাম, মনে করেন যে 4টা বাহুর সমষ্টি কত হবে, মানে এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু এই বাহু, এই 4টা বাহু যোগ করলে যা পাওয়া যায় এটাকে বলা হয় পরিসীমা। কি বলা হয়? পরিসীমা। চতুর্ভুজের 4 বাহুর যোগফলকে পরিসীমা বলা হয়, ত্রিভুজের 4 বাহুর যোগফলকে পরিসীমা বলা হয়। হ্যাঁ, পরিসীমা তাহলে কি বুঝছেন এখন? যে এই চতুর্ভুজের 4টা বাহু, ত্রিভুজের 3টা বাহুর যোগফল, বৃত্তের কোনটা? এই যে এটাকে কাইটা যদি সোজা করেন যেটুকু পাবো এটাই হবে বৃত্তের পরিসীমা, বা এটাকে বলা হয় পরিধি। এরপর আছে কোন ক্ষেত্রে সীমানা নির্ধারক বক্ররেখার মোট দৈর্ঘ্যকে, এই যে কোন ক্ষেত্রের সীমানা নির্ধারক বক্ররেখার মোট দৈর্ঘ্যকে, ওইটাই পরিসীমা। এই যে সীমানা নির্ধারক, এই যে এইটা 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 নাম হচ্ছে পরিসীমা। এখানে পড়লেই পারতেন। চতুর্ভুজের 3 কোণের সমষ্টি দেখেন তো, 3 কোণের যোগফল এটা হলে 4 নম্বর কোণ কত? তো চতুর্ভুজের 4টা কোণের যোগফল 360 ডিগ্রি। এর মধ্যে 3টা কোণ বাদ দিলাম, তাহলে একটা 4 নম্বর কোণ যেটা থাকবে এটা কত হয় দেখেন তো? 4 নম্বর কোণ 0, 8 আছে 16 হবে, 8 হলে 80, মানে 4 নম্বর কোণটা 80 ডিগ্রি। বুঝছেন কিনা? না বুঝলে বলবেন, একটু দ্রুত বোঝাইতেছি কারণ সহজ প্রশ্নের জন্য। চতুর্ভুজের 4 কোণের অনুপাতে হলে বৃহত্তর ও ক্ষুদ্রতম কোণের মান কত? দেখেন 4টা কোণ, হ্যাঁ, একটা কোণ ধরলাম x, আরেকটা কোণ হচ্ছে 2x, আরেকটা কোণ হচ্ছে 3x,
2x, দুইটা 2x, আরেকটা কোণ হচ্ছে 3x। এখন দেখেন এই চারটা কোণের যোগফল কত? x যোগ 2x যোগ 2x যোগ 3x। এই চতুর্ভুজের চার কোণের যোগফল কত হয়? চারটা কোণের যোগফল 360 ডিগ্রি। এখন দেখেন 3 আর 2 5, 5 দিয়ে 7 8, 8x ইকুয়াল 360। তাহলে x ইকুয়াল কত? এই 360 ভাগ 8, 4 আটা কত? 32, 5 আটা 40, 45। x এর মান যদি 45 হয়, আমাদের বলছে ক্ষুদ্রতম কোণ কত? ক্ষুদ্রতম কোণ x 45। আর বৃহত্তম কোণ কোনটা? এটা 3 45 কত? 45 থেকে 90 135। বুঝছেন কিনা? এইটা আর এইটা। ক্লিয়ার? সামান্তরিক একদম সহজ। এগুলো আমরা আগে আলোচনা করে আসছি, করছি না? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল, কোণগুলো সমকোণ নয়, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এটা হইতেছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র থেকে এখান থেকে যদি ধাক্কা দেন, একটু বাঁকা হয়ে এইরকম হয়ে এটা কি হয়ে যায়? সামান্তরিক হয়ে যায়। বিপরীত বাহু দুইটা সমান, এই বাহু সমান এই বাহু, এবং এই বাহু সমান এই বাহু, কোণগুলা সমকোণ নয়, তাহলে এইটা হয়ে যাবে সামান্তরিক। আবার সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত, এই যে এই কোণ, বিপরীত কোণগুলাও সমান, এই কোণ সমান এই কোণ, আবার এই কোণ সমান এই কোণ। ঠিক আছে, অঙ্ক করার সময় চলে আসেন। দেখেন সামান্তরিক কি হয়েছে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে কি বলে? একটু আগে বলছিলাম, বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে বলা হয় কি? সামান্তরিক। এই যে এটা, হ্যাঁ। পরবর্তীতে চলে আসি, সামান্তরিকের বিপরীত কোণের অন্তঃদ্বিখণ্ডকদ্বয়, বিপরীত কোণের অন্তঃদ্বিখণ্ডকদ্বয় 13 নম্বর। পরস্পর সমান্তরাল, সামান্তরিকের বিপরীত কোণ দ্বয়ের অন্তঃদ্বিখণ্ডকদ্বয় কোনো এলোমেলো হবে না, এলোমেলো হবে না, পরস্পর সমান্তরাল বিপরীত কোণ দ্বয়ের অন্তঃদ্বিখণ্ডকদ্বয়। এই যে এটা সামান্তরিক, এইটা এইটা, এই দুইটা কোণের যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি, বিপরীত কোণ দুইটা, এই যে অন্তঃদ্বিখণ্ডকদ্বয়, এরা পরস্পর কি হয়? সমান্তরাল। এইটাই বলা হইতেছে বিপরীত কোণ দ্বয়ের অন্তঃদ্বিখণ্ডকদ্বয় পরস্পর সমান্তরাল হবে। এরপর আসেন যে কোন ক্ষেত্রটি সামান্তরিক নয়। একটা জিনিস চিন্তা করে দেখেন, রম্বসকে সামান্তরিক বানানো যাবে, বড় ক্ষেত্র আয়ত, কিন্তু ট্রাপিজিয়াম কিন্তু টোটালি এদের চেয়ে অন্য একটা জিনিস, তাই না? ট্রাপিজিয়ামের সংজ্ঞা পড়ি নাই, যার দুইটা বাহু সমান্তরাল, এই বাহু আর এই বাহু, অপর দুইটা বাহু বাঁকা, অপর দুইটা বাহু বাঁকা, এটাই হচ্ছে তির্যক বা বাঁকা, এইটা হচ্ছে ট্রাপিজিয়াম। তার মানে এই রম্বস, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র সবগুলা থেকে ট্রাপিজিয়ামটা আলাদা। তার মানে ট্রাপিজিয়ামকে আপনি কখনো সামান্তরিক বানাইতে পারবেন না। ঠিক আছে। 15 নম্বর, একটি চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে কিরূপ ক্ষেত্র পাওয়া যায়? একটি চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দু, একটা চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দু যদি যোগ করি, তাহলে কি পাবেন? এই যে একটা চতুর্ভুজ আমি আঁকাইলাম, মনে করেন একটা আয়তক্ষেত্র আঁকাইলাম, এটা না, এটা চারটা বাহু, এই বাহুর মধ্যবিন্দু এটা, আরেকটা বাহুর মধ্যবিন্দু এটা, এই বাহুর মধ্যবিন্দু এটা, এইটা, এই চারটা বাহুর মধ্যবিন্দু যদি পরস্পর যোগ করি, দেখেন এটা কি পাইতেছি? একটা আয়তক্ষেত্র পাবো। কি পাবো? একটা আয়তক্ষেত্র। কেন বলেন তো কি পাবো? সামান্তরিক পাবো, কারণ এটা বাঁকা না। দেখেন এই যে এই দুইটা বাহু কিন্তু পরস্পর সমান্তরাল, আবার এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল, তার মানে একটা সামান্তরিক পাবো। মানে যে কোনো চতুর্ভুজের, একটা চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে কিরূপ ক্ষেত্র পাওয়া যাবে? কিরূপ ক্ষেত্র পাওয়া যাবে? বৃত্তস্থ সামান্তরিক বলতে, বৃত্তের ভিতর যদি সামান্তরিক অঙ্কন করেন, এটা কি হবে? বৃত্তস্থ সামান্তরিক কি হবে? এটা 16 নম্বর বর্ষা, এটা আয়তক্ষেত্র হয়ে যায়। বৃত্তের ভিতরে যদি কোনো সামান্তরিক আপনি অঙ্কন করতে চান, একটা বৃত্ত আমি আঁকাইলাম, এটার ভিতরে কিন্তু সামান্তরিক আপনি যেভাবে আঁকান, ওটা কিন্তু আপনার কি হয়ে যাবে?
আয়তক্ষেত্র হয়ে যাবে। কেন হয়ে যাবে? সামান্তরিকের বিপরীত বাহু দুইটার সমান এবং সমান্তরাল। এখন দেখেন এই বাহু সমান এই বাহু অঙ্কন করলাম, আবার এই বাহু, এবং খেয়াল করে দেখেন এখন অপর দুইটা বাহু আপনি তো চাইলে তো বৃত্তের ভিতরে সামান্তরিক অঙ্কন করা যাবে না, কারণ দেখেন যে এইভাবে যখন আমি আঁকাইলাম, দেখেন বিপরীত অন্য দুইটা বাহু কিন্তু সমান সমান করে যখন আঁকাইলেন তখন কিন্তু আলটিমেট কোণগুলো 90 ডিগ্রি হয়ে যাবে, কিন্তু সামান্তরিকের কি কোণগুলো 90 ডিগ্রি নয়। আপনি চাইলেই একটা বৃত্তের ভিতরে এইভাবে কিন্তু আপনি আঁকাইতে পারতেছেন না। দেখেন মনে করেন এটা এইভাবে এলো, এটা কিন্তু বাইরে চলে গেল। সামান্তরিক না, সামান্তরিকটাকে সোজা যদি করেন, সামান্তরিকটাকে বৃত্তের মধ্যে আঁকাইতে চাইলে এই সাইডে ধাক্কা দিয়ে সোজা করতে হবে। এখানে ধাক্কা দিয়ে যখন সোজা করছেন তখন সে কি হয়ে গেল? আয়তক্ষেত্র হয়ে গেল। পরে আসেন এবিসিডি সামান্তরিকের বি কোণ এত হলে সি কোণ কত? এই যে একটা সামান্তরিক এ বি সি ডি, বলতেছে বি কোণ যদি 100 ডিগ্রি হয় সি কোণ কত? সামান্তরিকের আয়তক্ষেত্র রম্বস যাই বর্গক্ষেত্র যাই বলেন, পরপর যে কোনো দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, পরপর যে কোনো, যেমন বি কোণের পরে কি কোণ? সি কোণ, তার মানে এই দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি, তার মানে এটা 80। আবার সি এবং ডি কোণের যোগফল হবে 180 ডিগ্রি, এটা 80 ডিগ্রি, এটা হবে 100 ডিগ্রি। আবার ডি এবং এ কোণের যোগফল হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি, তার মানে এটা 80 ডিগ্রি হয়ে যাবে। তার মানে সামান্তরিক বলেন, আয়ত বলেন, রম্বস বলেন, বর্গক্ষেত্র বলেন, পরপর যে কোনো দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। কোন সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি 115 ডিগ্রি হলে অপর কোণটি কত হবে? 18 নম্বর। পারবেন? সন্নিহিত কোণ মানে এই দেখেন এই সামান্তরিক ওই আগেরটার মধ্যে মনে করেন এই যে এই কোণটা দেওয়া আছে 115 ডিগ্রি, এখন বলতেছে সন্নিহিত মানে একই বাহুর মধ্যে কমন একটা বাহু থাকতে হবে। এই কোণটার মান কত? এটা 115 ডিগ্রি হলে এটা, তার মানে পরপর দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি, এই দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি, তার মধ্যে একটা হয়ে যাচ্ছে 115 ডিগ্রি, আরেকটা কিন্তু হয়ে যাবে কত ডিগ্রি? ও 115, তাহলে কিন্তু 65 ডিগ্রি হয়ে যাবে, হ্যাঁ এটা 65, এই দুইটার যোগফল 180, পরপর দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এরপরে আসেন, এটা আমি করলাম না, একই অঙ্ক যেহেতু প্র্যাকটিসের, একটি সামান্তরিকের বিপরীত দুইটি কোণের সমষ্টি 60 ডিগ্রি হলে অপর একটি কোণের মান কত? বিপরীত দুইটি কোণের সমষ্টি 19 নম্বর। খেয়াল করে দেখেন এই যে সামান্তরিক বিপরীত দুইটা কোণের সমষ্টি, মনে করেন এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণের সমষ্টি কয় ডিগ্রি? 60 ডিগ্রি। খেয়াল করে দেখেন তো, এই দুইটা কোণের যোগফল যদি 60 ডিগ্রি হয়, অপর একটি কোণের মান চাইছে, তাহলে এইটা দুইটা কোণের যোগফল দেখেন, সামান্তরিকের আমরা জানি বিপরীত কোণগুলো পরস্পর সমান, তার মানে এইটা 30 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি হলে এই দুইটা কোণের যোগফল 60 ডিগ্রি। এখন দেখেন সামান্তরিকের পরপর দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয় এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হতে হবে, তাহলে এটা 30, এটা হচ্ছে 150, 80, এইটা 150 হলে এটাও কিন্তু 150। আমাদের বলছে যে দুইটা কোণের যোগফল 60 ডিগ্রি, অপর কোণটার মান কত? এই যে 150 ডিগ্রি, এটাও 150 ডিগ্রি, তার মানে অপর কোণটার মান কত ডিগ্রি হবে? 150 ডিগ্রি করে। ক্লিয়ার এগুলা? ও সাউন্ড প্রবলেম, সাউন্ড আমি লাগাই নাই, সরি। ঠিক আছে ক্লিয়ার? এখন দেখেন সাউন্ড ঠিক আছে কিনা। বিশ নম্বর, এবি এবং এসি বিডি সামান্তরিকের দুইটি কর্ণ অবিন্দু ছেদ করে, অতএব 20 নম্বর। এটা দেখেন কি বলছে, এবি এবং বিডি সামান্তরিকের দুইটি কর্ণ, এই যে সামান্তরিক ড্র করলাম, এটা দুইটা কর্ণ, এইটা একটা কর্ণ আর একটা কর্ণ, একটা কর্ণ হচ্ছে বি ডি, আরেকটা কর্ণ দিলাম এ সি। এখন বলতেছে দুইটা কর্ণ পরস্পর ও বিন্দুতে যদি ছেদ করে, সামান্তরিকের কর্ণদ্বয় যেখানে ছেদ করে তারা পরস্পর দুই ভাগে ভাগ হয়ে যায়। এখান থেকে বলতে পারি এই বিডি সামান্তরিকের মধ্যবিন্দু হচ্ছে এটা ও, তার মানে আমরা বলতে পারি ও বি ইকুয়াল ডিও বা ওডি। আরেকটা হচ্ছে সামান্তরিক ক্ষেত্রে ও এ ইকুয়াল ও সি। দেখেন কোনটার সাথে মিলতেছে, মানে এইটুকু আর এইটুকু পরস্পর সমান, আবার এইটুকু পরস্পর সমান। ও বি ইকুয়াল ডিও বা ওডি,
এও ইকুয়াল এ বি, এটা মিলে না, কার সাথে মিলছে দেখেন, ও বি ইকুয়াল ওডি, ও বি ইকুয়াল ওডি। আর এটাও কিন্তু সত্য, ও এ ইকুয়াল ও সি, এটা কিন্তু নাই, ও এ ইকুয়াল ও সি। তারপরে দেখেন এবিসি সামান্তরিকের ডিসি ভূমি কি পর্যন্ত বাড়ানো হলো, কোন বিএডি 100 ডিগ্রি হলে কোন বিসি কত। খেয়াল করে দেখেন, একটা সামান্তরিক আমরা অঙ্কন করলাম, এ বি সি ডি একটা সামান্তরিক, এবং এখানে বলছে ডিসি বাহুটাকে এইদিকে ই পর্যন্ত বাড়াইলাম, ডিসি বাহুটাকে। এখন বলতেছি যে এ কোণ, দেখেন এ কোণ যদি 100 ডিগ্রি হয়, সামান্তরিকের বিপরীত কোণ দুইটা পরস্পর সমান, এটাও কিন্তু 100 ডিগ্রি। এখন এই কোণটা কত, সি কোণের মান চেয়েছে না, এই যে সি কোণটা কত, দেখেন বাইরের সি কোণ বিসি, এই কোণটা, এই টোটালটা মিলে কত ডিগ্রি, 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে ভিতরের টুকু 100 ডিগ্রি বাদ দিয়ে দেন, তাহলে বাইরের টুকু কত থাকে, 80 ডিগ্রি। দেখেন বুঝছেন কিনা, 21 নম্বর, 21 নম্বর, ক্লিয়ার কিনা। আরো পড়াবো, আজান দিতেছে, আরো পড়াবো কিনা। এই পর্যন্ত ছিল সামান্তরিক, এরপর আছে আয়তক্ষেত্র, আছে শেষ হবে না, এরপর আছে রম্বস, এরপর আছে ট্রাপিজিয়াম, এরপর আছে ঘুড়ি, মানে অনেক আছে, কালকে শেষ করতে হবে, আজকে সম্ভব না আসলেও। বুঝে না কেন, এটা আরেকবার বুঝাইতে বলতেছেন কিসের জন্য, আরেকবার বুঝাই, এটা বুঝাইয়া ছুটিতে দিই। হ্যাঁ, এটা বলতেছে এ বি সি ডি একটা সামান্তরিক, এই ডিসি বাহুটাকে ই পর্যন্ত বর্ধিত করলাম, বাড়াইলাম, বাড়ানোর পর এখানে বলতেছে দেখেন এই যে মাঝখানে একটা কোণ, এই কোণের মান 100 ডিগ্রি, এই কোণটার মান হচ্ছে 100 ডিগ্রি। দেখেন সামান্তরিকের বিপরীত কোণ দুইটা পরস্পর সমান, এইটা যদি 100 ডিগ্রি হয়, এই কোণটাও হয়ে যাবে কত ডিগ্রি, 100 ডিগ্রি। এখন এই যে এই কোণটার মান কত, এইটুকুর মান কত, আমরা জানি এই সম্পূর্ণটা মিলে একটা সরল কোণ, এই সম্পূর্ণটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে ভিতরের টুকুর মান আমরা জানি 100 ডিগ্রি, এটা বাদ দিয়ে দিলেন, বাকি থাকে কত ডিগ্রি, 80 ডিগ্রি, এটা হবে 80 ডিগ্রি, বাইরের টুকুর মান 80 ডিগ্রি। ঠিক আছে, হ্যাঁ নিবন্ধন ক্লাস আছে, ঠিক আছে, নেক্সট ক্লাসে এগুলো শেষ হয়ে যাবে। আশা করি তো বুঝতে পারছেন, একটা অঙ্ক কঠিন লাগার কথা না। ওকে, আল্লাহ হাফেজ।